বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বরকনে সহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন একই পরিবারের। খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম এবং বাগেরহাট প্রতিনিধি আমিরুল হক বাবুর পাঠানো তথ্য ও ছবিতে ডিস্ট্রিবিউট। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মোমিন ও তার পরিবারের। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তার পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৫ জন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসতেছো না তোমরা? হ্যাঁ, আর রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, ওই যে নিউজে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আসো আস্তে ধীরে, সমস্যা নেই। ঠিক আছে, সেফলি আসিও। আল্লাহ হাফেজ। The number you dialed is not in service. 25শে মার্চ 2026 বিকাল 5:15। রেজাউল করিম দাঁড়িয়ে আছেন দৌলদিয়ার 3 নম্বর ফেরিঘাটের পাশে। কোলে তার ছোট শিশু, সামনে পদ্মার ঘোলা জল, আর ঠিক তার চোখের সামনে একটু একটু করে ডুবে যাচ্ছে সৌহার্দ্য বাসটি। সেই বাসে তার স্ত্রী, তার আরেক সন্তান। তিনি পরে প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে ঈদের ছুটি শেষে ফিরছিলেন পরিবার নিয়ে ঢাকার উদ্দেশ্যে। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে তিনি বাসের বাইরে দাঁড়িয়েছিলেন একটু হাওয়া খাবেন বলে। ওদিকে ফেরি মিস হওয়ায় বাসটি দাঁড়িয়েছিল পরের ফেরির অপেক্ষায়। আর ঠিক তখনই হাসনা হেনা নামের একটি ইউটিলিটি ফেরি সজোরে ধাক্কা দেয় পেন্টুনে। নিয়ন্ত্রণ হারিয়ে 40 যাত্রী সহ বাসটি ডুবে যায় পদ্মার গভীরে। রেজাউল করিমের হাতে তখন শুধু তার ছোট শিশু, স্ত্রী আর সন্তানকে নিয়ে ডুবে যাচ্ছে বাসটি। এই মানুষটার চোখে সেদিন কি ছিল সেটি কখনো কোনো ভাষায় বোঝানো যাবে না। এটি শুধু একটি ঘটনা নয়, এরকম হাজার রেজাউল করিম প্রতিটি ঈদে আমরা বিসর্জন দিচ্ছি। 2026 সালের ঈদ উল ফিতরের যাত্রায় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আর এইসব মৃত্যুর পর বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলেই আমি মনে করি। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি। আজ আমরা সেই স্মুথ জার্নির হিসাব মিলাব। 18 মার্চ এর 7 দিন আগে সদরঘাটের ঢাকা ইলিশা রুটের আসা যাওয়া 5 লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে এমভি জাকির সম্রাট 3 নামে আরেকটি লঞ্চ সজোরে ধাক্কা দেয়। এতে 2 লঞ্চের মাঝে পিষ্ট হয়ে নিহত হন মিরাজ ফকিরের ছেলে সোহেল ফকির, আর নদীতে নিখোঁজ হন বাবা মিরাজ ফকির। সোহেল ফকির মাত্র 22 বছর বয়সী একটি ছেলে, বরিশালের মেহেদিগঞ্জ থেকে এসেছিলেন পাড়ি যাবেন বলে। বাবাকে নিয়ে লঞ্চে উঠেছিলেন, কিন্তু সেই উঠতে গিয়ে 2 লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হয়ে বুড়িগঙ্গার কালো পানিতে হারিয়ে যান। একই ঘটনায় সোহেলের গর্ভবতী স্ত্রী রুবা ফকির গুরুতর আহত অবস্থায় বর্তমানে মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহেলের বাবা মিরাজ ফকিরকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু 49 ঘন্টা পর মরদেহ হিসেবে। সেটাকে মৃতদেহ বলা বোধহয় ভুল হবে, সেজন্য এক টুকরো মাংসপিণ্ড। একটি পরিবার, বাবা মারা গিয়েছেন, স্বাভাবিক কোনো মৃত্যু নয়, লঞ্চের চাপে মাংসের দলায় পরিণত হয়েছেন। ঠিক সেই পরিবারের সন্তানও একইভাবে মৃত্যুবরণ করেছেন, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢেলে পড়েছেন। সেই পরিবারের আরেকজন সদস্য, গর্ভবতী স্ত্রী, হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আপনার কি কোনো ধারণা আছে মন্ত্রী মহোদয় এই পরিবারের কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন তিনি তাদের অনাগত সন্তানের কাছে?
পবিত্র ঈদুল ফিতরের দিন 21শে মার্চ দিবাগত রাত 2:55 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইন ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনটি বাসটিকে ইঞ্জিনের মুখ করে টেনে হিচড়ে প্রায় 700 মিটার দূরে নিয়ে থামে। এতে বাসটি দুমড়ে মুচড়ে প্রাণ হারান 3 শিশু সহ 12 জন সদস্য। ঈদের রাতে মানুষ ঘুমিয়ে বা জেগে পরিবারের সাথে আনন্দ উপভোগ করছেন। সেই রাতে নাকি পদুয়ার রেল গেটে কোনো গেটম্যানই ছিলেন না। নিহতদের মধ্যে রয়েছেন পিন্টুর স্ত্রী লাইজু আক্তার এবং তাদের 2 শিশুকন্যা খাদিজা ও মরিয়ম। খাদিজার বয়স ছিল 6, মরিয়মের 3। ঈদের রাতে নানা বাড়ি যাচ্ছিল তারা, ফেরার হয়ে ওঠেনি। তদন্তে উঠে এসেছে গেটম্যান থেকে শুরু করে স্টেশন মাস্টার, লোকো মাস্টার, অন্তত 10 জনের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। একটি দুর্ঘটনায় 10 জনের অবহেলা প্রয়োজন হয়, বিনিময়ে 12 জনের লাশ পাওয়া যায়। এতেই প্রমাণিত হয় ক্ষমতাসীনের কাছে কতটুকু তুচ্ছ আমজনতার জীবনের মূল্য। এর চেয়ে সস্তায় বোধহয় বাজারে লজেন্স কিনতে পাওয়া যায়। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি সিস্টেমের সামগ্রিক পতনের ছবি। ঈদ যাত্রা ও ফিরতি যাত্রার 15 দিনে সারা দেশে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত এবং অন্তত 1046 জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার প্রাণহানি 8.26% এবং দুর্ঘটনা 8.95% বেড়েছে। শুধু সড়ক নয়, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত এবং 1288 জন আহত হয়েছেন। হিসেব করে দেখলে বোঝা যায় প্রতিদিন গড়ে 26 জন মানুষ মারা গিয়েছেন, প্রতি ঘন্টায় গড়ে 1 জনের বেশি মানুষ মারা গিয়েছে। 125টি মোটরসাইকেল দুর্ঘটনায় 135 জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 36%। আর ঈদের দিন সান্তাহার জংশন পার হয়ে বাগবাড়িতে ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে থাকা যাত্রীরা নিচে পড়ে আহত হন। একটু থামুন, 2026 সালে ট্রেনের ছাদে মানুষ, রাইট? এটাকে আপনারা স্মুথ জার্নি বলছেন? বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে গত 15 দিনে হতাহত বিশ্লেষণ করলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের চেয়ে বেশি মানুষ মরছে বাংলাদেশের ঈদ যাত্রায়। জিনিসটা একবার ভেবে দেখুন তো। রক্তের হিসাব তো দিলাম, এবার একটু টাকার হিসাবটাও দেই। এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে বলে অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে রাজধানীর গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তীব্র হয়ে উঠেছে। ঈদ বোনাস বা বকশিস এই অজুহাতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। আরও ভয়ঙ্কর অভিযোগ হলো, যাত্রীর কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বেশি, টিকিটের লেখা হচ্ছে কম। এই প্রতারণা হয়েছে প্রকাশ্যে ঢাকার বাস টার্মিনালগুলোতে। ফিরতি যাত্রায় গণপরিবহনের টিকিট সংকট আর বাড়তি ভাড়া গুনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু মন্ত্রী সাহেব কি বলেছিলেন ঠিক ঈদের আগে? শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকাও বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কমটা খুব বেশি না, 20, 30, 50 টাকার মতো কম তারা নিচ্ছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। তিনি আরও বলেন, বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়াই যায়নি। কিন্তু বাস্তবে মানুষ হাজার হাজার বাড়তি টাকা দিয়ে ট্রেনে উঠেছেন তো ঠিক আছে, এমন মানুষ অনেক রয়েছে যারা বাড়তি টাকা দেওয়ার পরও টিকিট কিনেছেন, কিন্তু টিকিট কেনার পর তারা ট্রেনের জায়গা পর্যন্ত পায়নি। মন্ত্রণালয় যেন ঠিক বধির এবং অন্ধ হয়ে গিয়েছেন, সব শুনতে পাচ্ছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না। যাত্রীদের ভোগান্তির তো কোনো শেষই নেই। অনেকে হয়তো মনে করতে পারেন ঈদের দুর্ঘটনা সব সময় হয়, কিন্তু না, সব সময় এরকমভাবে দুর্ঘটনা হয়নি। গত বছর 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ঈদে মানুষ দেখেছিল ভিন্ন চিত্র। সময়ের আগে স্টেশনে ট্রেন হাজির, যাত্রীরা শৃঙ্খলা মতো যেতে পেরেছিলেন, দুর্ঘটনার হারও ছিল তুলনামূলকভাবে কম। আর এবার 2025 সালের ঈদুল ফিতরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা 8.95% এবং প্রাণহানি 8.26% বেড়েছে। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে আহতের সংখ্যা, যা প্রায় 21.5%। 394টি মরদেহ, 1288 জন আহত, পদ্মায় বাস ডুবি, সদরঘাটে পিষ্ট মানুষ, কুমিল্লায় 3 শিশুর মৃত্যু। এত কিছুর পরে 29শে মার্চ সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সচিবালয়ে বসে বলেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলেই আমি মনে করি। এবং আরও বললেন, কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে। 394 জন মানুষের মৃত্যু, কয়েকটি দুর্ঘটনা মাত্র। এখানেই এসে পড়ে চেরনোবিল HBO সিরিজের একটি খুব সুন্দর ডায়লগ, ডেথ বাই নেচার ইজ এ গ্রেভ।
বাট ডেথ বাই নেগলেক্ট ইজ এ ক্রাইম। প্রকৃতির কারণে মৃত্যু হলে সেটি বেদনার, কিন্তু যদি অবহেলার কারণে মৃত্যু হয় সেটি অপরাধ। আর একজন মন্ত্রী যখন এইভাবে অপরাধ করার পর বলে স্মুথ হয়েছে, স্বস্তির হয়েছে, তাহলে তা যেন তার অপরাধ স্মুথলি করতে পেরে স্বস্তির ঢেকুর তোলা। সংসদে বিরোধী দলীয় এমপি সাইফুল আলম মিলন ঠিকই জিজ্ঞেস করেছিলেন, মাননীয় সড়কমন্ত্রী বললেন যে স্বস্তি যাত্রা ছিল। তখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের জানা নেই, কিন্তু এই প্রশ্নটি আমাদের সবার মনে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত যানবাহন চলাচল, বেপরোয়া গাড়ি, ফিটনেসবিহীন যানবাহন ও ট্রাফিক শৃঙ্খলার অভাব এই দুর্ঘটনার বৃদ্ধির প্রধান কারণ। এর সাথে যোগ করুন দায়িত্বহীন গেটম্যান, অপরিকল্পিত ফেরিঘাট ব্যবস্থাপনা, লঞ্চ টার্মিনালের ত্রুটিপূর্ণ ডিজাইন এবং পরিবহনে রাজনৈতিক প্রভাব। সমাধান কঠিন নয়, ফিটনেসবিহীন যান বন্ধ করুন, রেল ক্রসিংয়ে অটোমেটিক গেট লাগান, ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন, টিকেটের স্বচ্ছতা নিশ্চিত করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল মানুষদেরকে জবাবদিহিতার আওতায় আনুন। কিন্তু যে মন্ত্রণালয় বলছে যে অভিযোগ পায়নি, স্মুথ হয়েছে, তাদের কাছ থেকে আপনি আর কী বা আশা করতে পারেন? প্রতি বছর ঈদের আগে একই প্রতিশ্রুতি, একই বক্তৃতা, একই মনিটরিংয়ের কথা, আর প্রতি বছর ঈদের পর একই লাশের মিছিল, একই তদন্ত কমিটি, একই গ্রেপ্তার এবং একই বিস্মরণ। রেজাউল করিমের কোলে থাকা ছোট্ট শিশুটি একদিন বড় হবে, সে হয়তো জানতে চাইবে সেদিন কেন ডুবে গেল সেই বাস, কে দায়ী ছিল। তখন আমরা কেউ কি তাকে কোনো ধরনের জবাব দিতে পারবো? মনে হয় না। তাই আজকের ভিডিওর শেষ প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি প্রতিটি নীতি নির্ধারকের কাছে। যে দেশে ঈদের আনন্দ ফিরতে ফিরতে লাশে পরিণত হয়, যে দেশের মন্ত্রী 394টি মৃত্যুর মিছিলকে স্মুথ জার্নি বলেন, সেই দেশে একজন সাধারণ মানুষের জীবনের মূল্য আসলে কতটুকু? এই প্রশ্নের উত্তর আপনি যতদিন না দিতে পারবেন, ততদিন প্রতিটি ঈদে একইভাবে লাশের মিছিল চলতেই থাকবে।